ছাত্রছাত্রীরা, আজকে আমি এসেছি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে প্লেটোনিক থিওরি অফ জাস্টিস, অর্থাৎ ন্যায়পরায়ণতা সম্পর্কে প্লেটোর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। একটা পলিটিক্যাল সায়েন্স মেজরের কোর্স 2 অর্থাৎ পেপার 2 থেকে নেওয়া একটা টপিক। তো আমি দেরি না করে আলোচনাতে চলে আসছি। আমি এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব এবং চেষ্টা করব যাতে শেষ করতে পারি দুটো পার্টে। তো আমরা জানি রাষ্ট্রচিন্তার ইতিহাসে, বিশেষ করে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্লেটো এক অবিস্মরণীয় নাম বা উল্লেখযোগ্য নাম, যিনি ওনার বিভিন্ন মতামত বা বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থা এবং আগামী দিনের যে সম্ভাব্যতা নিয়ে, আগামী দিনগুলোর সম্ভাব্যতা নিয়ে উনি বিশেষভাবে আলোচনা করেছেন। এইরকমই একটা কনসেপ্ট ওনার বিশেষ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কনসেপ্ট অফ জাস্টিস, তো বা ন্যায়পরায়ণতা সম্পর্কিত ওনার যে তত্ত্ব। তো সেখানে উনি কি বলেছেন, উনি মূলত একটা তৎকালীন সময়ের যে গ্রীসের একটা, বা আমরা বলতে পারি যে সমাজের মধ্যে একটা সামাজিক শৃঙ্খলা এবং সামাজিক সুস্থতা বজায় রাখার জন্যে মূলত ওনার ন্যায়পরায়ণতার তত্ত্বকে তুলে ধরেছেন। উনি যে বিষয়টার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকে যদি তার নিজ নিজ বা সঠিক আচরণ, আমরা অন্যের প্রতি সঠিক আচরণ আমরা করতে পারি, তাহলে সেই আচরণের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হতে পারে। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ন্যায় প্রতিষ্ঠা বা জাস্টিস সমাজে তখনই আসবে যখন প্রতিটি মানুষ তার নিজ নিজ গুণ অনুযায়ী, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী সে তার যে দায়িত্বগুলো বর্তাবে তার উপর সেই দায়িত্বগুলো সম্পন্ন করবে বা দায়িত্ব পালন করবে, এবং যদি সেটা সম্ভব হয় তখনই সমাজ ব্যবস্থার মধ্যে ন্যায় বা জাস্টিস আমরা বলতে পারি যে প্রতিষ্ঠিত হবে, যেটা প্লেটো বলেছেন। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বকে সঠিকভাবে যদি আমরা অনুধাবন করতে চাই বা অনুধাবন করতে গেলে আমাদের প্রথমে তৎকালীন সময়ের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এবং তৎসঙ্গে সেই ওই তৎকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে বা ওই সম্পর্কে আমাদের জানতে হবে। প্লেটো প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরে জন্মগ্রহণ করেন, এবং আমরা যদি প্রাথমিক কিছু ধারণা দিই যে ওনার জাস্টিস সম্পর্কে যে ওনার যে ধারণা বা মতামত, সেটা ওনার যে বিখ্যাত গ্রন্থ রিপাবলিক, আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, যে রিপাবলিক নামক গ্রন্থে উনি বিশদভাবে জাস্টিস সম্পর্কে আলোচনা করেছেন। এবং ইফ আই মেক ইট মোর স্পেসিফিক দেন আই ক্যান সে দ্যাট রিপাবলিক গ্রন্থের মধ্যে একটা সাবটাইটেল ছিল বা উপশিরোনাম, যেটাকে বলা হয় কনসার্নিং জাস্টিস। সেটাতে উনি স্পেসিফিক্যালি জাস্টিস সম্পর্কে বা ন্যায়পরায়ণতা সম্পর্কে আলোচনা করেছেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই ন্যায়পরায়ণতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি ওনার সমকালীন পরিস্থিতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন বা প্রভাবিত হয়েছিলেন, এবং প্রভাবিত হয়েছিলেন বলেই ওনার লেখনীতে সেই বিষয়গুলো ধরা পড়েছিল। দেখো একটা বিষয়, যে প্রাচীন গ্রীসে অ্যাথেন্স নগরীটা একদম খুবই সমৃদ্ধ একটা নগর ছিল, নগররাষ্ট্র ছিল। কিন্তু এটার ধ্বংস কাজ শুরু হয় 500 খ্রিস্টপূর্বাব্দে, যেটা প্লেটোর সময়কালীনই ছিল। প্লেটোর সময়কালেই সেটার ধ্বংসের কাজ শুরু হয়। কিভাবে ধ্বংসের কাজ শুরু হয়? 500 খ্রিস্টপূর্বাব্দে এই অ্যাথেন্স নগরী, বা পুরোপুরি আমরা বলতে পারি যে গ্রিস যেটা ছিল, সেটা পারস্য সম্রাট কর্তৃক বা রাজা কর্তৃক সেটা উপর আক্রমণ হয়েছিল। এবং আক্রমণের ফলে দেখা গেল যে অ্যাথেন্স এবং স্পার্টার নেতৃত্বে বাকি যে সমস্ত নগররাষ্ট্র প্রাচীন গ্রিসে ছিল, সেই নগররাষ্ট্র প্রায় 50 বছর ধরে যুদ্ধ চালিয়েছিল সেই পারস্য সম্রাটের বিরুদ্ধে, এবং অবশেষে তারা জয়লাভ করে, অর্থাৎ গ্রিস জয়লাভ করে। এবং জয়লাভ করার পরপরই দেখা গেছে একটা অন্য রকমের ছবি, অন্য রকমের পরিস্থিতি হয়েছিল অ্যাথেন্সের উপর বা অ্যাথেন্স এবং স্পার্টার উপর, যেখানে দেখা গেছে যে অ্যাথেন্সের যে সম্পদ এবং সমৃদ্ধি সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল, এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, একটা সুস্থ এবং স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। তো এটা ছিল ব্যাকগ্রাউন্ড। কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে এর পরবর্তী সময়ে কি হয়েছিল, বা এর পরবর্তী সময়ে কি এমন পরিস্থিতি হয়েছিল যে প্লেটো ন্যায় বিচার বা ন্যায় বিচারের তত্ত্ব যেটা উনি তুলে ধরেছেন সেটার
আবশ্যিকতা বা সেটার প্রয়োজন পড়েছিল। তাহলে ঘটনাটা আমি বলছি, ঘটনাটা হচ্ছে 431 অর্থাৎ 431 বিসি, 431 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স এবং স্পার্টার মধ্যে গুরুতর একটা সংঘর্ষ শুরু হয়েছিল, বা আমরা বলতে পারি যুদ্ধ শুরু হয়েছিল, যাকে আমরা পেলোপনেসীয় যুদ্ধ বা পেলোপনেসীয় সংগ্রাম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, যেটা ফলশ্রুতিতে এথেন্স পরাজিত হয়। যে যুদ্ধে এথেন্স পরাজিত হয় এবং এথেন্সের যে সামাজিক অবস্থা বা যে সমাজ ব্যবস্থা সেটার ভাঙ্গন শুরু হয়, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই সেখানে একটা বিশৃঙ্খলা, অরাজকতা, সেখানে উদ্ভূত ধনবৈষম্য, মানে ওয়েলথের যে ডিসক্রিমিনেশন সেটা, পাশাপাশি আমরা দেখি যে সেখানে বিশ্বাসঘাতকতা, এই ধরনের যত নেগেটিভিটি বা নেগেটিভ যে ভাইবসগুলো সেগুলো মাথাছাড়া দিয়ে উঠেছিল, যার কারণে শুধুমাত্র আমি যদি এথেন্স বলি তাহলে ভুল বলবো, এথেন্স ছাড়াও সমগ্র গ্রীসে একটা আত্মনাশা, একটা সর্বনাশ নিয়ে এসেছিল সেই যুদ্ধের, বা সেই যুদ্ধের ভয়াবহ পরিণাম আমরা বলতে পারি, এবং যেখানে দেখা গেছে শান্তি সম্প্রীতি সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্লেটো প্রাচীন যে গ্রীসের সভ্যতা সংস্কৃতিকে সেটাকে পুনঃস্থাপিত করার জন্য, সেটাকে রিভাইভ করার জন্য উনি ওনার, বা আমরা বলতে পারি গ্রীসীয় শান্তি এবং সম্প্রীতি নিয়ে আসার জন্য উনি ওনার ন্যায় বিচার তত্ত্বের উদ্ভব ঘটিয়েছেন বা ন্যায় বিচার তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণভাবে বা সামগ্রিকভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট এই প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের। সুতরাং আমরা এটা বলতে পারি যে প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব বিশেষ করে তৎকালীন পরিস্থিতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। এবারে যদি আমরা মূল আলোচনাতে আসি যে ন্যায় বিচার সম্পর্কে বা জাস্টিস সম্পর্কে প্লেটো কি বলেছেন। প্লেটো এখানে মূল যে কথাটা ন্যায় বিচার সম্পর্কে সেটা হচ্ছে প্রতিটি মানুষ তার গুণ অনুযায়ী যদি তার কাজ সম্পাদন করে তবেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে বা প্রতিষ্ঠিত হয়। প্লেটোর এটাও বলেছেন যে ন্যায় বিচারের যে ধারণা সেটা ওনার যে আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেট, সেই স্টেটের একটা অন্যতম একটা দিক বা অন্যতম একটা বৈশিষ্ট্য। এবং পাশাপাশি এটাও বলেছেন যে ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই যে এটাকে কি বলবো, যে প্রতিটি মানুষ তার নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে সম্পন্ন বা সম্পাদন করবে, অর্থাৎ নিজ নিজ গুণ অনুযায়ী তার কাজগুলো সম্পাদন করবে, তখনই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেছেন একজন আদর্শ মানুষ 3টি গুণের অধিকারী হতে পারে, এবং বা আদর্শ মানুষের 3টি গুণ থাকতে পারে, এবং সেখানে উনি বলেছেন উনি যে জ্ঞান বা বিদ্যার গুণ, 2 নাম্বার হচ্ছে সাহসিকতার গুণ, 3 নাম্বার হচ্ছে শ্রমের গুণ। অর্থাৎ বিদ্যা বুদ্ধি, তারপর সাহসিকতা, এবং তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি বা আমরা বলতে পারি যে শ্রমদানের সংযম এবং শ্রমের গুণ। এই 3 গুণের অধিকারী ব্যক্তিদেরই অবস্থান থাকে সমাজের মধ্যে। কিন্তু এখানে উনি বলেছেন যে ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে বা আদর্শ মানুষ তখনই গড়ে উঠবে যখন এই তিনটে গুণের মধ্যে সমন্বয় সাধিত হবে, অর্থাৎ একটা কোঅর্ডিনেশন হবে এই 3টে গুণের মধ্যে, এবং তখনই একটা আদর্শ মানুষ হতে পারে, এবং আদর্শ মানুষের দ্বারা যে কাজ সম্পাদন হবে সেটা যথার্থ হবে, এবং তখনই সমাজ ব্যবস্থার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দেখো, প্লেটো মনে করেন যে আদর্শ মানুষের যে 3টি গুণ, যেটা আমি বলেছিলাম যে জ্ঞান বা বিদ্যা 1, নাম্বার 2 হচ্ছে সাহসিকতা, নাম্বার 3 হচ্ছে সংযম বা শ্রম। এই যে 3টে গুণ, এই 3টে গুণ সম্পর্কে উনি বলেছেন এই 3টে গুণের 3টে আলাদা আলাদা আশ্রয়স্থল আছে। যেমন আমরা যদি বলি যে বিদ্যা বা জ্ঞানের আশ্রয়স্থল হচ্ছে মস্তিষ্ক, সাহসিকতা যেটার আশ্রয়স্থল হচ্ছে সাহসিকতা বা নির্ভীকতা, সেটার আশ্রয়স্থল হচ্ছে বক্ষ, এবং লাস্ট যেটা আত্মসংযম বা শ্রমের যে আশ্রয়স্থল সেটা হচ্ছে নাভিমূল। এবং এবার এটাতে বিশদভাবে আলোচনা করতে গিয়ে উনি বলেছেন যদি আমরা দেখি কি যে বিদ্যা বা জ্ঞান মস্তিষ্ককে কাজে লাগিয়ে একটা মানুষ তার বিদ্যা বা জ্ঞানকে শানিত করতে পারে, পাশাপাশি যে বক্ষ আছে বক্ষের দৃঢ়তা, বুকের দৃঢ়তা সাহসিকতার উৎসস্থল হিসেবে কাজ করে, বা সাহসিকতাকে আমরা বলতে পারি যে উনি বলেছেন যেটা যে সাহসিকতা বাড়াতে পারে।
3 নম্বরে যেটা আমি বলেছি যে নাভিমূলের পরিচর্যা করে একজন ব্যক্তি বা একজন মানুষ নিজেকে আত্মসংযমী করে তুলতে পারে, শ্রমমুখী এবং কর্মমুখী বা কর্মোদ্যোগী করে তুলতে পারে। সুতরাং শ্রেণীগত বিন্যাসকে প্লেটো এইভাবে তুলে ধরেছেন। তবে প্লেটো অবশ্যই মনে করেন যে গুণগত বিচারে প্রতিটি মানুষ সমান গুণের অধিকারী নাও হতে পারে, এবং এটা স্বাভাবিক। প্রতিটি মানুষ যে সবগুলো গুণের অধিকারী সমানভাবে অধিকারী হবে সেটা সম্ভাবনা কম। তবে সেখানে তিনি বলেছেন যে প্রতিটি মানুষ যদি সমান গুণের অধিকারী নাও হয়, তাহলে বা আমরা বলতে পারি যে উনি বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু মানুষ বুদ্ধিবিদ্যার দিক থেকে অনেকটা প্রখর, কোনো কোনো মানুষ সাহসিকতার দিক থেকে অনেকটা তীব্র, কোনো কোনো মানুষ অনেক আত্মসংযমী এবং কি বলবো যে কাজ মানে কর্মমুখী বা কর্মোদ্যমী, যাদের মধ্যে কর্ম করার জন্য উদ্যম দেখা যায়। সুতরাং এই শ্রেণীগত পার্থক্য থাকতে পারে তাদের নিজ নিজ গুণ অনুযায়ী, এবং এটাও প্লেটো বলেছেন, এবং প্রত্যেকে যদি তাদের নিজ গুণ অনুযায়ী নিজ যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী যদি কাজ করে তবে সমাজ ব্যবস্থার মধ্যে বা সমাজের মধ্যে ন্যায়পরায়ণতা সৃষ্টি হতে পারে। এবং এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে উনি এটাও বলেছেন যে প্রতিটি মানুষ যে যে গুণের অধিকারী সেই গুণ অনুযায়ী যদি সে তার দায়িত্ব বা তার যে উপর ন্যস্ত যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে ন্যস্ত হয় এবং সে যদি সঠিকভাবে সেই কার্য সম্পাদন করতে পারে, তাহলে আলটিমেটলি সমাজের কাজই সঠিকভাবে সম্পাদিত হবে, এবং প্রত্যেকের কাজ যেহেতু সমানভাবে কাজ সম্পন্ন করবে, সুতরাং ওই অবস্থাতেই একমাত্র সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বা প্রতিষ্ঠিত হবে। প্লেটো মনে করেন যে এই 3 প্রকার যে গুণ, আমরা কোনটা বললাম, বিদ্যা বা জ্ঞান, 2 নম্বর হচ্ছে সাহসিকতা, 3 নম্বর হচ্ছে আত্মসংযম বা সংযম বা শ্রম। তো এই 3 প্রকার গুণকে নিয়ে যে গড়ে ওঠা যে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, সেই আদর্শ রাষ্ট্রেরও 3 প্রকার গুণ থাকে, এবং সেখানে তিনি বলেছেন এই তিন প্রকারের গুণ মূলত আদর্শ রাষ্ট্রের কোথায় নিহিত থাকে, 3টে শ্রেণীর মধ্যে, এবং সেটা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে সেই 3টে শ্রেণী হচ্ছে, বা আমরা বলতে পারি যে উনার ভাষ্য মতে, উনার কথা অনুযায়ী, যে যারা বিদ্যা এবং জ্ঞান নিয়ে চর্চা করে তাদের দিয়ে বা তাদেরকে নিয়ে প্রশাসন ব্যবস্থা পরিচালিত হবে বা শাসক শ্রেণী গঠিত হবে। যারা সাহসিকতাকে নিয়ে চর্চা করে বা সাহসিকতার গুণে সমৃদ্ধ, তাদের দ্বারা বা তাদেরকে নিয়ে যুদ্ধ শ্রেণী তৈরি হবে, যারা যুদ্ধের কাজে নিয়োজিত থাকবে, এবং লাস্ট যারা আত্মসংযমী বা যারা শ্রমদান করতে পারবে, তাদেরকে নিয়ে গড়ে উঠবে উৎপাদক শ্রেণী। সুতরাং উনি বলেছেন যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় বা আইডিয়াল স্টেটের ক্ষেত্রে যে এই 3 প্রকার গুণ আদর্শ রাষ্ট্রের মধ্যেও নিহিত থাকে, এবং সেটা নিহিত থাকে বলেই একটা আদর্শ সমাজ গড়ে ওঠে, এবং এই 3 প্রকার গুণকে ঘিরেই যেমন আদর্শ সমাজ গড়ে ওঠে বা আদর্শ রাষ্ট্র গড়ে ওঠে, তেমনি ন্যায় বা ন্যায়পরায়ণতা বা জাস্টিসও সমাজের ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত হয়।